সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমিনুল ইসলাম ইমন একজন পেশাদার সাংবাদিক। ২৪-এর গণ অভ্যুত্থানে তিনি পুলিশের যে নির্মমতার শিকার হয়েছেন তা এক কথায় অবর্ণনীয়। ২০ জুলাই মালিবাগ এলাকায় পুলিশ তার শরীরে বন্দুক ঠেকিয়ে গুলি করে। ডান পাটি পঙ্গু, সারা শরীরে হাজারের অধিক ছররা গুলি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। অনুষ্ঠানে সেই সব স্মৃতি তুলে ধরতে হাজির হয়েছেন ইমন। আমিনুল ইসলাম ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ইমনের উপর নির্মিত ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব। আমিনুল ইসলাম ইমন একজন পেশাদার সংবাদকর্মী। হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বরাবরই ছিলেন সোচ্চার। ২৪-এর মধ্য জুলাইয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে, তখন তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেছেন। ২০ জুলাই মালিবাগ এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় হাসিনার পুলিশ। এদিন সন্ধ্যা ৭:৩০টার দিকে ইমনকে পুলিশ ধরে প্রথমে নিতম্বে গুলি করে, পরে তাকে পায়ের নিচে ফেলে ডান পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পাটি তার বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার শরীরে প্রেস লেখা সেফটি জ্যাকেট জড়ানো ছিল। পুলিশ এমন বর্বর আর হিংসাত্মক হামলা তার উপর চালাবে সেটি হয়তো ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি সাংবাদিক আমিনুল ইসলাম ইমন। সে কারণে পুলিশের কাছাকাছি থেকে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। তার এই সরলতাই হয়তো কাল হয়েছিল। তার শরীরে এখনো শত শত ছররা বুলেট লুকিয়ে রয়েছে, জমা রয়েছে তীব্র অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা তাকে ঘুমোতে দেয় না। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘুরে যাওয়া নিপীড়নের দুঃসহ সেই সব স্মৃতি। ইমন, আপনি তো একজন পেশাদার সাংবাদিক, আপনি কেন আসলে পুলিশের তোপের মুখে পড়লেন? ১৬ বছরের যে ফ্যাসিস্ট সরকারটি ছিল, এই সরকারটি জনগণ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এটাকে ধ্বংস করে দিয়েছিল। এক পর্যায়ে আমরা যারা গণতন্ত্রকামী যে মানুষগুলো ছিলাম, আমরা চেয়েছি বাংলাদেশ একটি স্থিতিশীল পরিবেশে থাকুক। এই জন্যই আমাদের মনের ভিতরে যে চিন্তা চেতনা ছিল তার বহিঃপ্রকাশ হচ্ছে ২৪শে গণ অভ্যুত্থান। এই ২৪শে গণ অভ্যুত্থানের উপরে আমরা যখন দেখেছি নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি এবং নির্যাতন চলছে, তখন নিজ বিবেক থেকে আর থেমে থাকতে পারিনি। চলে এসেছি রাজপথে, ছিলাম মানুষের পাশে, গণতন্ত্রকামী মানুষের পাশে। এদের পাশে থাকতে গিয়ে আমাকে ঠিক 144 চলাকালীন অবস্থায় মালিবাগ, কাকরাইল এবং পল্টন ২০শে জুলাই 144 চলাকালীন আমি যখন পল্টন, মালিবাগ এবং কাকরাইলে ছিলাম, ঠিক আমাকে আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করছিলেন? জি, এই এলাকাটায় ছিলাম আমি। তখন আমাকে ঠিক মালিবাগ রেলগেটে পৌঁছা মাত্র কয়টার দিকে? এটা হচ্ছে সন্ধ্যা ৭:৩০টায়। আচ্ছা, তখন আমাকে মানে কিভাবে পৌঁছালেন, কেন পৌঁছালেন? আমি যখন দেখছিলাম যে মালিবাগ এবং শান্তিনগর মোড়ে আপনার স্টুডেন্ট এবং ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলছে, ঠিক ওই মুহূর্তে আমি চেয়েছিলাম যে কিছু ছাত্রদের হলেও আমি আমার তরফ থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা ছিল, আমি আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু শেষ মুহূর্তে দেখলাম ওখানে একেবারে জনশূন্য করে ফেলেছে, অনেক লাশ পড়ে গেছে। ঠিক নিজের যখন আমি একটু সেফটিতে চলে গেলাম সাইডে, তখন যে আমি ওখান থেকে আর বেরোতে পারছি না, চারদিক থেকে গুলি। জায়গাটা ছিল এটা হচ্ছে শান্তিনগর মোড়, বেলি রোড। ঠিক ওই মুহূর্তে ওখানে উপর্যুপরি গুলি চলছিল। এক পর্যায়ে আমি ওখান থেকে একটু সেফটির জন্য যখন মালিবাগ রেলগেটে পৌঁছালাম, ঠিক আমাকে 3টি হাইস গাড়ি এসে আমার ব্যবহৃত R150 গাড়িটি তার পাশ থেকেই ঠেকিয়ে আমাকে গুলি করা হয়। আপনার পরিচয়পত্র ছিল? আমি তখন সেফটি পোশাকে ছিলাম, প্রেসের, এবং আমার কার্ড ঝুলছিল। আপনারা জানেন সেই কার্ড অবস্থায় থাকাকালীনও যখন আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, দেখলাম যে 3টি হাইস এসে শুধু পুলিশ এবং ডিবি পরিহিত যে পোশাকগুলো আছে, তারা তাদের যে গান রয়েছে সেখান থেকে আমাকে ঠিক ফিল্মি স্টাইলে শ্যুট করলো। তো আমার প্রথম গুলিটি লাগে হেলমেটে, আমি রাস্তায় পড়ে যাই। আমি যখন গাড়ি থেকে পড়ে যাই তখন আসলে সেই মুমূর্ষু যে স্মৃতিগুলো, এগুলো আসলে তুলে ধরা কষ্টকর। আমি গাড়িটি নিয়ে পড়ে গেলাম। পরিচয় দেননি তখন? জি, আমি পরিচয় দিয়েছি। আমি তখন আর সময় পাইনি, কারণ বুলেটের গুলি যখন আমার প্রথম হেলমেটে লাগে তখন আমার মাথা একটু ঝিম ধরে যায়। আমি যখন গাড়িটি নিয়ে পড়ে যাই, আমার তখন
তারা আমার বুট দিয়ে পায়ের উপরে পা দিয়ে এখানে চেপে ধরে আমার ডান পায়ে গুলি করে দেয়। যখন ডান পায়ে গুলি করে, রাইফেলের গুলি যখন ডান পায়ে গুলি করে দেয়, তখন আমি আর এই ডান পা উঠাতে পারি না। কিছুক্ষণ পরে দেখি আমি বাম হাতটি উঠাতে পারি না। এখানে আমার এই হাতের ভিতরে মনে হয়, আপনি এক্সরেতে দেখা যায় যে বৃষ্টির মতো ছড়া যে গুলি বলে, সেগুলো আমার এই একটি হাতের ভিতর রয়েছে। আমার পিঠে রয়েছে অনেক ছড়াগুলি। তারপরে আমাকে ঠিক ব্যাক সাইডে বড় রাইফেল দ্বারা যে ঠেকিয়ে গুলি করা হয়, আমার সামনের থেকে বেরিয়ে যায়। তখন আমি নিস্তেজ হয়ে পড়ি। দু পায়ে গুলি করে? হ্যাঁ, না, ডান পায়ে গুলি করে এই হাঁটুর উপরে, আর ব্যাক সাইডে মানে আমরা যেটা, হ্যাঁ, কোমরের ব্যাক সাইডে গুলি করে সামনের থেকে বেরিয়ে যায়। তখন আমি ওখানে পড়ে যাই। একেবারে বুটের নিচে, পায়ের নিচে নিয়ে নেয়। তখনও আপনি আপনার পরিচয় দিয়েছেন? আমি চিৎকার দিয়ে বলেছিলাম যে আমাকে কেন মারছেন, আমি তো একজন জার্নালিস্ট, আমি একজন গণতন্ত্রকামী দেশের মানুষ, আমাকে কেন মারছেন, এতটুকু কথা বলার সুযোগ পেয়েছিলাম। তারা পাত্তা দেয়নি? না, তখন তারা লাস্ট মুহূর্তে যখন আমাকে এখানে চেপে ধরে রাখে, মানে আমার নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার জন্য তারা যে হিংস্রতা দেখাতে থাকে, ঠিক ওই পর্যায়ে বলেছিলাম লাস্টে যে স্যার, আমার দুইটি ছোট বাবু রয়েছে মাদ্রাসায় পড়ে, আমাকে মেরে ফেলেন, আমাকে বাঁচিয়ে রাখুন, আমার এই ছোট বাচ্চা দুইটি কি হবে। তখনও তারা আমার এই গালের উপর থেকে সেই বুটটি সরায়নি, বরং তারা আমার উপরে, আমি ওই যে ছড়াগুলিগুলো যে রয়েছে ওইগুলো আমার পিঠে করে দেয়, পিঠের উপরে করে দেয়, ঠেকিয়ে। হ্যাঁ, ঠেকিয়ে। তখন আমি তো আর, আমার কোনো নিস্তেজ, আমার কোনো জ্ঞান থাকে না, আমি পড়ে যাই। পড়ে ওই রকম অবস্থায় আমাকে তারা লাথি মেরে ড্রেনের পাশে ফালিয়ে রাখে। 40-45 মিনিট আমি যখন ওখানে পড়ে থাকি, আমি যখন হ্যাঁ, রক্ত, তখন তো আমার শরীরে রক্ত শূন্য, আমি তো আমার ঘাড় ঘুরিয়ে দেখতে পারি না, কারণ আমি একটা মানে পাথরের মতো পড়ে থাকি। তখন আমি শুধু মাথাটুকু এরকম করা ছাড়া আর আমার শরীর আর ওঠে না সেখান থেকে। আমার সেন্স রয়েছে, আমি টের পাচ্ছি কেউ আমাকে ধরে কিছুতে উঠাচ্ছে, সেটা ছিল অ্যাম্বুলেন্স। হয়তো আল্লাহ প্রদত্ত কোনো দয়ালু মানুষ তখন চলে এসেছিল। তখন আল্লাহর কৃপায় আমি বেঁচেছিলাম, আমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিন্তু ঢাকা মেডিকেলে যে নেওয়া হয়, সেই প্রতিমধ্যেও পুলিশ আমাকে অ্যাম্বুলেন্সটি ঠেকিয়ে দেয়। তখনও আমি সেই কথোপকথন শুনতে পাই। ড্রাইভার বলে যে, ড্রাইভারকে জিজ্ঞেস করে তখন বকা দিয়ে, সেই বকাটা আমি নাই বললাম, এই গাড়িতে কি আছে। তখন ড্রাইভার বলে যে একটি লাশ। এই লাশের কথা বলার পরে আমাকে ছেড়ে দেয়, নতুবা গাড়িটি আটকিয়েছিল যে আমাকে যেতে দিবে না। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। তখন ড্রাইভার বলছিল যে স্যার, গাড়ির ভিতরে একটি লাশ। আমার রক্তগুলো পড়ছিল গাড়ির থেকে। যখন আমাকে এমার্জেন্সিতে নেওয়া হয়, এমার্জেন্সিতে তখন ট্রিটমেন্টের এত অবস্থা ভয়াবহ ছিল যে কোনো সাংবাদিক তো দূরের কথা, স্বাভাবিক কোনো মানুষ নেই, স্টাফ নেই, শুধু কয়েকটা ডাক্তার ছিল, আর পুলিশ প্রশাসন এবং ডিবি র্যাব। এছাড়া আমার দু চোখে যখন আমি দেখছিলাম আর কোনো মানুষ নেই, শুধু চিৎকার করছিলাম আর আল্লাহ আল্লাহ বলে জিকির করছিলাম যে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। আমাকে তখন ওই অবস্থায়, আপনি যেখানে আমার ছিটাগুলি রয়েছে, শুধু ছিটাছিটি রক্ত, এই পুরো হাতটি আপনি দেখবেন আমার ব্যান্ডিসে রয়েছে। এই হাতটি শুধু ব্যান্ডিজ করা ছিল। যেখানে আমার বড় বুলেট ঢুকেছিল, সেখানে গর্তটা ছিল এরকম, সেখানে তাদের ব্যান্ডিজের কাপড় দিয়ে রেডিমেড আমাকে ট্রিটমেন্ট করা হয়েছিল। এরকম একটি মুমূর্ষ অবস্থায় আমার গুলিটা লেগে বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, সামনের থেকে লেগে বেরিয়ে গেছে, খোসাটা ছিল ভিতরে। আমাকে যখন অপারেশন করা হয়, আমাকে যখন ওয়াশ করা হয়, সে সময় আমাকে ডাক্তাররা বলছে যে আপনার, ডাক্তাররাও তখন বলতে চায় না, সেই স্টাফ যারা একটু হৃদয়বান ছিল, যারা মানুষের বিবেক ছিল, তারা বলছে যে আপনার ওখানে বড় বড় আমরা গুলির যে খোসাগুলো থাকে, সেই খোসাগুলো অপরিত্যক্ত, সেই খোসাগুলো পেয়েছি আমরা। হাঁটুতে যে গুলি করাটা হয়েছিল, এক সাইড থেকে গুলি করেছিল আর এক সাইড থেকে বেরিয়ে গেছে। সেই গুলির 2 দিন আমাকে মর্গে খুঁজেছে আমার স্বজনরা। ও, এর মধ্যে আপনার পরিবারের পরিজন খোঁজ পায়নি? আসলে আমি যেদিন গুলি খাই, সেদিন তো আমার ওইভাবে কোনো সেন্স ছিল না। আপনার মোবাইল ফোন সব নিয়ে গেছে, এবং R15 গাড়িটি আমি পরবর্তীতে শুনেছি গাড়ি পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমার সামনের থেকে গাড়িটি নিয়ে গেছে। যখন আমাকে প্রথম হিট করে, গুলি করে, তখন ওই গুলিগুলো যারা, আমি যখন পড়ে যাই হেলমেটে লাগার পরে, তখন বাকি গুলিগুলো অনেক 7টা লাশ, আমার খেয়াল আছে 6-7টা লাশ ওখানে পড়ে যায় টাস টাস করে। তখন স্বাভাবিকভাবে আমার ওই আসলে সেন্সগুলো কিভাবে হয়, এটা যুদ্ধের ময়দান, সেখানে এরকম একটি অবস্থা ছিল। যখন ঢাকা মেডিকেলে পৌঁছাই, আমি আমার ফ্যামিলিকে ফোন দিতে সক্ষম হয়েছিলাম। ওই যে আমি যে অ্যাম্বুলেন্সটি গিয়েছি, সেই অ্যাম্বুলেন্সের যে হেল্পারটি আমাকে উঠিয়েছিল, তাকে বলেছিলাম যে আমার বাসাতে একটু জানিয়ে দাও যে আমি অন্তত মারা যাচ্ছি, আমার লাশটা কোথায় আছে। আপনার ফোন নম্বর কি মুখস্থ ছিল? হ্যাঁ, মুখস্থ ছিল। আমার ছেলে তেজগাঁও কলেজে পড়ে, আমি সেই ছেলের মোবাইল ফোনটি দিতে সক্ষম হয়েছিলাম, এবং ও সাথে সাথে ফোনটি ধরেছিল।
যার কারণে কিছুক্ষণের ভিতরে তারা ঢাকা মেডিকেলে পৌঁছাতে পেরেছে। কিন্তু আপনি জানেন যে হানি ফ্লাইওভার তখন জ্বলছিল, 20 জুলাই 140 চলে, তখন আসতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। যখন শুনেছে বাবার মৃত্যু সজ্জায়, তখন তারা কিভাবে এসেছে আমি জানি না। তো আধা ঘন্টা পর দেখি আমার ফ্যামিলির, আমার ওয়াইফ, আমার বাচ্চা আমার সামনে। তো তারা দেখে তো হতভম্ব। তো তখন কি আপনার মোটামুটি প্রাথমিক চিকিৎসা না, তখন যত লাশ আসতেছিল, আমার মতো যারা মুমূর্ষু আসতেছিল, তারা ওই অবস্থায় রেডিমেড, মানে এত চাপ ছিল যে কোনো মতে তারা রক্তটুকু বন্ধ করে আপনারা এমার্জেন্সিতে ফালিয়ে রেখেছে। কিন্তু আমরা যে এমার্জেন্সিতে রয়েছি সেটা বাইরের মানুষ কেউ জানতো না, এমন একটি সিচুয়েশন ছিল। আপনার পরিবারের সদস্যরা কোথায় খুঁজে পেল? ওরা যখন এমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করে তখন তাকে বাধা দেওয়া হয়েছিল। রাত তখন কটা? 8:30 বাজে মেবি। তখন আসার পরে যখন তারা ঢুকার পরে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, পুলিশ প্রশাসন বাধা দিয়েছিল। তখন তারা আসলে তাদের কান্নাগুলো, চিৎকারগুলো এমন ছিল যে আপনারা যদি আমার হাজবেন্ডের কাছে যেতে না দেন তাহলে আমি এখানে আত্মহত্যা করব, এরকম একটি বিষয় ছিল তাদের ভিতরে। আমার স্ত্রী, আমার সন্তানরা, সেই স্মৃতিটি আসলে এগুলো ভাষায় বলে বোঝানো যাবে না। যেহেতু আমি গুলি খেয়েছি, আমার কলিগরা, আমার যারা সহযোদ্ধারা ছিলেন, তারা বলেছে যে ইমন মারা গিয়েছে। দেন সেখান থেকে আমাকে মর্গে খোঁজা হয়েছে। আমি যখন পরবর্তীতে সুস্থ হয়ে শুনেছিলাম যে আমাকে মর্গে পর্যন্ত খোঁজা হয়েছে, এবং 60 থেকে 70টি লাশ যখন খোঁজা হয়েছে তখন তারা অ্যাডভোকেটের পোশাক পরে, সহযোদ্ধারা যে খুঁজেছে, স্বাভাবিক লোক সেখানে যেতে পারতো না। তারপরে যখন নো রিলিজ নো ট্রিটমেন্ট, যে হায়না সরকার ছিল, সে আমরা গুলি খেয়েছি গণতন্ত্রের জন্য, তিনি যখন বলেছিল নো রিলিজ নো ট্রিটমেন্ট, তখন আমাদের ডাক্তারি যে চিকিৎসা, প্রাথমিক আমাদের যে মৌলিক অধিকার, সেটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল 2 দিন পরে। সেখান থেকে পরবর্তীতে আমাকে ওখান থেকে যখন আমি মৃত্যুর শয্যায় ঠেলে দিচ্ছে, আমার আত্মীয়, আমার যারা ছিল রিলেটিভ, তারা যখন দেখেছে যে আমি হয়তো এই চিকিৎসা পেলে হয়তো কিছুদিনের ভিতরে মারা যাব, কারণ আমি রক্তশূন্যতায় ছিলাম, তখন আমাকে ওখান থেকে যে কোনো কলা কৌশলে আমাকে জাতীয় বার্ন, এখন শেখ হাসিনা বার্ন, আসলে আমি এই কুলাঙ্গার যিনি বাংলাদেশে হাজার মায়ের বুক খালি করেছে, তার নামটি আসলে আমি নিতে চাই না, শেখ হাসিনা বার্নে আমাকে নিয়ে গিয়েছিল। সেখানে আমার 2 বার অপারেশন হয়েছে। সেখানে আমার এই যে ব্যাক সাইডে অপারেশন হয়েছিল, সেখানে অপরিতিক্ত যে খোসাগুলো ছিল এবং গুলির যে আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো ছিল সেখানে তখনও বিদ্যমান ছিল, সেগুলো অপসারণ করা হয়েছে। দেন তারপরে আমার এই ডান পায়ের এখানে অনেক ওই সীসা জাতীয় অনেক কিছু ছিল, সেগুলো অপারেশন হয়েছে। তারপরে অপারেশন করতে করতে এক পর্যায়ে সেখানে যখন আমি 1.5-2 মাস ছিলাম, আমার ডান পায়ে পচন ধরেছিল, সেটাও ডাক্তারের অবহেলায়। আমাকে তখন বলা হয়েছিল যে আপনার এই পাটি কেটে ফেলতে হবে। তখন আমি বলেছিলাম যে আমি আসলে বাঁচতে চাই, আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমার পাটি কাটবেন না, এটি যদি আমার একটি হাড্ডির মতো থাকে আমার এই পাটি রাখবেন, আমার পাটি কাটবেন না, আল্লাহ প্রদত্ত বেঁচে আছি, আমার পাটি কাটবেন না, আমি খুব জোরালোভাবে বলেছিলাম। এরপরে আমার এই পাটি কেটে ফেলতে চেয়েছিল, তখন আমি পাটি কাটতে দেইনি। আজকে সেই পায়ের ভিতরে আপনি দেখছেন আমার ডিভাইস পরিহিত, আমি এই পাটি নিয়ে এখনও হাঁটছি, এখনও যুদ্ধ করছি। আমার শরীরে যে স্প্রিন্টারগুলো রয়েছে, ডাক্তাররা বলছেন যে আপনার কত জায়গা কাটতে হলে আপনার ডাক্তারি ভাষায় যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলো তো কেটে যাবে, বরং সেখানে আপনার আর ক্ষতি বেশি হতে পারে। তো আমার এই একটি রক্তে মাংসে গড়া শরীর, এখানে 1000টির উপরে এই স্প্রিন্টার, ছড়রা বুলেট, এগুলো নিয়ে বয়ে বেড়াচ্ছি। আপনার ডান পায়ের কি অবস্থা? ডান পায়ে আসলে আমার এই ডিভাইস পরিহিত আছে, আমি এখনও এই ডিভাইসের মাধ্যমে চলি এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত। এবং আমি যদি হাঁটি তাহলে আমার এটা আসলে একটু মোটামুটি ঠিক থাকে, যদি না হাঁটি তো আমার ওই যে মাংসপেশিটি শুকিয়ে যায়, ফুড ড্রপ, মানে রগ কেটে গিয়েছে, নার্ভ ইনজুরি। মানে আপনার পা চিকন হয়ে গেছে? হ্যাঁ, চিকন হয়ে গেছে। আপনি মানে স্বাভাবিক শক্তি পান পায়ে? না, স্বাভাবিক শক্তি পাই না আমি। আমার এই যে আপনি দেখছেন এটার ভরের মাধ্যমে চলতে হয়। এই চিকিৎসার খরচ কিভাবে বহন করেছেন? আসলে সেই মুহূর্তে ফ্যামিলির যতটুকু সম্বল ছিল, একজন সংবাদকর্মীর তো খুব বেশি সম্পদ থাকে না। আমরা আসলে, আপনি যে যথার্থ বলেছেন, আসলে সংবাদকর্মী হিসাবে আমরা যেমন মানুষের জন্য নিবেদিত ছিলাম, আমরা আসলে এই রাষ্ট্রের কাছে ওইরকম গ্রহণযোগ্যতা পাইনি কখনো। হয়তো এখন যে নতুন সরকার আসবেন, হয়তো তারা অবশ্যই এই যে গণমাধ্যম কর্মী তাদেরকে নিয়ে ভাববেন। মানে এই যে জীবনের যে নিরাপত্তা নিশ্চয়তা, সেটি তো একেবারেই নেই। না, অবশ্যই না, কারণ আমার প্রতি হুমকি আসছে। আপনি যে পরিমাণ অসুস্থ ছিলেন, আপনার পরিবার হয়তো অনেক কষ্ট করে আপনার চিকিৎসা চালিয়েছে,
কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? আমি যখন 8টি মেডিকেলে আমি ঘুরেছি, আমাকে নেওয়া হয়েছিল আমার ট্রিটমেন্টের কারণে। আমি সেকেন্ড অপারেশনে আমি হার্ট অ্যাটাক পর্যন্ত করেছিলাম। চিকিৎসার অবস্থাটা এত ভয়াবহ ছিল যে আমি এখানে কাটাছিটা করতেছে, আমার অপারেশন করতেছে, আমি যখন এটা সেন্স থেকে টের পাচ্ছি তখন ওই সেন্সের মাধ্যমে আমি হার্ট অ্যাটাক করে ফেলছিলাম। 40 সেকেন্ড বোধহয় আমি সেন্সলেস ছিলাম, আমার ফ্যামিলিরা মনে করেছিল আমি মারা গিয়েছি। দেখেন সেখান থেকেও আমি ব্যাকআপ হয়েছে, আল্লাহ প্রদত্ত আমি সেখানে রহমত নাজিল হয়েছিল, আমি বেঁচে আছি। কিন্তু চিকিৎসার যে বিষয়টি রয়েছে, যখন আমি এই চিকিৎসায় ছিলাম তখন আর্থিকভাবে বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছে। যেমন সরকারি যে ট্রিটমেন্টের যে খরচটি সেটি পরিপূর্ণ পাইনি, সেজন্য আমার ফ্যামিলি এক দাঁড় থেকে আর এক দাঁড়ে যেতে হয়েছে, বিভিন্ন দিকে ঘুরতে হয়েছে, সমাজসেবা অফিসের কাছে যেতে হয়েছে, এবং আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেটি খরচ করে তো আমার ট্রিটমেন্ট আমার ফ্যামিলি চালিয়ে গিয়েছে। সাহায্য সহযোগিতা পাচ্ছেন না? আমি এই পর্যন্ত 6 জুলাই থেকে যারা এ ক্যাটাগরির 5 লাখ 7 লাখ টাকা পেয়েছে, শুধু আমি অনলি বিকাশের মাধ্যমে 1,07,000 টাকা পেয়েছি। এই হচ্ছে আমার পাওয়া। কিন্তু আমার যারা সহযোদ্ধা রয়েছে, আপনার চিকিৎসায় কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত? আমার এই পর্যন্ত প্রায় 8 থেকে 10 লাখ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। তাও তো পুরোপুরি সুস্থ এখনো হননি। না, আমি এখনো সুস্থ হতে আরো অনেক সময় লাগবে। আপনার পায়ে কি ইলেকট্রিক ডিভাইস লাগানো? হ্যাঁ, ডিভাইস পরানো আমার। আচ্ছা, এটার মাধ্যমেই মুভ হয়? হ্যাঁ, এটার এমনি স্বাভাবিকভাবে আপনি পায়ে টের পান না কিছু? হাঁটতে পারি না। পায়ে টের পান না? না, এটা খুব সেন্স, মানে আপনি একটি স্বাভাবিক পায়ে যখন চিমটি কাটবেন আপনি অনুমতি স্বাভাবিক, আর এটি ধরলে আমি চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাব, মানে এত বেশি বেশি। ব্যথা? হ্যাঁ, সেন্স। ইমন, আপনি কি মামলা করেছিলেন? আমি মামলা করেছি, দেশ টিভিতে এসেছে। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে কি, আমার এই যে মামলা করার পরে যে আসামিরা স্পেসিফিক আমার ওইখানে যখন গুলি করে, সেখান থেকে আমি স্পেসিফিক নামগুলো পাওয়ার পরে, আমি দেওয়ার পরে নামগুলো, সেই নামগুলো তারা এখনও র্যাবে রয়েছে। যারা ঢাকাতে ছিলেন তাদেরকে পাবনায় পাঠিয়েছেন, যারা ঢাকাতে ছিলেন তাদেরকে সিলেটে পাঠিয়েছেন। আপনি একটা জিনিস দেখেন, যারা আমাকে গুলি করলো, যারা আমাকে মেরে ফেলা, জানতে পেরেছিলেন? হ্যাঁ, স্পষ্ট, এবং আমি সাক্ষ্য নাম দিয়েছি। উনি হচ্ছে এডিসি লেলিন, মিন্টু রোডের জোনে ছিল ডিবির। হ্যাঁ, তিনি 7টা জোন নিয়ে আমাকে গুলি করেছে, ওখানে ফায়ার করেছিল। তারই যে টিমটা ছিল স্পষ্টভাবে আমি নাম দিয়েছি। আপনি জানেন আমি রামপুরাতে, আমি মালিবাগ রেলগেটে যেহেতু গুলি খেয়েছি, আমি রামপুরাতে মামলা করেছি। প্রথম মামলাটা ছিল আমার কোর্টে, কোর্ট থেকে তদন্ত এসছে, আমি এই পা নিয়ে মেডিকেল থেকে আমি আমার স্পট দেখিয়ে দিয়েছি। সেই স্পট দেখানোর পরে আমার সেই তদন্ত কর্মকর্তা আমার সেখানে যখন দেখছি গাফিলতি, ওখানে যে ওসি সাহেব ছিল, সেই ওসি সাহেব তিনি একটি দলের শুভাকাঙ্ক্ষী, তার সাথে স্পষ্ট আমি কথা বললাম যে আপনি যে দলেরই সমর্থন হন না কেন, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি মামলা করেছি, আপনার এখানে তদন্ত এসছে, আপনি সঠিক প্রক্রিয়ায় আপনার আইন ব্যবস্থা নেবেন। কিন্তু আজকাল করতে করতে জানেন আমি আজকে প্রায় 9 মাস এখান থেকে আমি বঞ্চিত, মামলা থেকে। এখন কিভাবে চলছেন আসলে, জীবন কিভাবে চলছে? আসলে আমি এই মুহূর্তে, আপনি আমাদের সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট আমাদেরকে একটু হেল্প করে, আমি সেই হেল্পের মাধ্যমে আছি, এবং আসলে মানে বলতে গেলে খুব কষ্টই যাচ্ছে দিনগুলো। কষ্ট হয় ইমন কখনো? না, আসলে কান্না করেন? কান্না আসে যে যে দেশটার জন্য, যে সময়ের জন্য এক প্রকার মরেই গিয়েছিলেন, সেই সময়টা আসলে তখন শুধু একটি জিনিসই চিন্তা করেছিলাম, যে দেশকে গণতন্ত্রের জন্য ঝাঁপিয়ে পড়েছি, দেশকে এই হায়নার হাত থেকে মুক্ত করব, আমি গেজেট প্রাপ্ত হব, ভাতা পাবো, এরকম কোনো স্বপ্ন ছিল না। আমরা জুলাই যোদ্ধা, আমরা হচ্ছে এই দেশের সম্পদ। আজকে প্রায় প্রতিদিন আমি 100 ফোন পাই আহত যোদ্ধাদের, 20টি শহীদ পরিবারের ফোন পাই। আপনি আমার মোবাইল চেক করে দেখবেন, তারা আমার কাছে তাদের কষ্টের কথা বলে। তো আমাদের রক্তের বিনিময়ে যে সরকারটি বসে আছে, তারা যদি প্রকৃত অর্থে, যারা আমরা অঙ্গহানি হয়েছি, গুলি খেয়েছি, এই মানুষগুলোকে যদি দায়িত্বে রাখতো, তাহলে এই বাংলাদেশে যারা আহত যোদ্ধা রয়েছেন তারা আত্মায় শান্তি পেত, যারা শহীদ রয়েছেন তাদের আত্মা শান্তি পেত, আহতরা ভালো থাকতো, শহীদ ফ্যামিলি ভালো থাকতো। কারণ আমরা তো প্রকৃত অর্থের যোদ্ধা। এখন তো আর কিছু করতে পারছেন না? না, এখন কিছু করতে পারছি না, কিন্তু অদম্য শক্তি রয়েছে। আপনি জানেন, যার 2 হাত নেই সেও A+ পায়। আমার 1 পা নেই, শরীরে 1000 বুলেট, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কেউ মারতে পারে না। তো ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমার এখন, যে আমার ইচ্ছা আছে, আমি ভালো করে বাঁচতে চাই। আমার সন্তানগুলো রয়েছে, তারা যখন আমার সাথে খেলাধুলা করে তখন তারা বলে, বাবা চলো মাঠে যাই। আসলে এই জায়গাগুলো দেখে আমি আসলে আপসেট হয়ে পড়ি, যখন আমার ওই বাবা
বাচ্চাগুলো বলে যে বাবা চলো আমি একটু খেলতে যাই, আমি যাদেরকে নিতে পারি না, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, তারা অলরেডি কোরআন ধরেছে, আমার 7 বছরের 8 বছরের বাচ্চা। তো আমি শুধু সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা প্রকৃত যোদ্ধার কাছে যান। শেষ কথা কি বলতে চান রাজনৈতিক দল যারা রয়েছে, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন বা বর্তমান যে সরকার রয়েছেন তাদের প্রতি? আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে দলটি আন্দোলন সংগ্রাম লড়াই করে গিয়েছে, সেই বৃহৎ দলের প্রতি অনুরোধ থাকবে আপনারা আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই বাংলাদেশ বিনির্মাণ হয়েছে নতুন যে বাংলাদেশ, তাদের রক্তের উপরে, তাদের সন্তানদের আত্মত্যাগের উপরে। সেই আহত যোদ্ধার শহীদ পরিবার আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে। আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই আপনারা আপনাদের প্রাপ্য সম্মানটুকু পাবেন, এ রাষ্ট্র সেই নিশ্চয়তা দেবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। আমিনুল ইসলাম ইমনের মতো নানান শ্রেণী পেশার হাজারো মানুষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিপীড়নের শিকার হয়েছেন। তাদের শরীরে অসহ্য যন্ত্রণা, দুচোখ ভরা স্বপ্ন, অথচ তাদের নিপীড়নকারী ফ্যাসিস্ট গোষ্ঠীটি এখনও নির্বিকার। তাদের মুখে এখনও স্পর্ধার বলি, চোখে এখনও মসনদ ফিরে পাবার স্বপ্ন। আমাদের বিশ্বাস, এইসব জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এদেশে আর কখনোই পতিত ফ্যাসিস্ট ফিরে আসতে পারবে না, বরং তাদের বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে নতুন বাংলাদেশ। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipirনের-স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।